আজকে সারাদিনে যে কটা বিষয় নিয়ে আলাপ করছিলাম তার ভিতরে একটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত যে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিলটা পাশ হলো, এটা অনুমেয়ও ছিল। কারণ যে অপরাধে তারা অপরাধী, সেই জায়গা থেকে আসলে এই আইনের বিকল্প কিছু নেই। কিন্তু অনেকে এটা জানতে চাইছেন, যারা জানতে চাইছেন তাদের জন্য একটু পরিষ্কার করে দিতেন যদি, মানে সংগঠনের দোষটা কি, দোষ তো সংগঠন যে চালায় তার, তাহলে সংগঠন নিষিদ্ধ করার ক্ষেত্রে আসলে যৌক্তিকতাটা কি? দেখেন, পৃথিবীর ইতিহাসেও সংগঠন নিষিদ্ধ করার নজির আছে। জার্মানিতে নাজি পার্টি নিষিদ্ধ হয়েছে। কি কারণে? এই গণহত্যা। বাংলাদেশে জামায়াত ইসলাম 1971 সালে মুক্তিযুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে এই দলটি নিষিদ্ধ হয়েছিল। পরে বহুদলীয় গণতন্ত্রের যে পুনঃপ্রবর্তন হলো 75-এর পট পরিবর্তনের পরে, সেই সুযোগে জামায়াত ইসলাম আবার রাজনীতি করবার সুযোগ পায়। আবার আওয়ামী লীগ এসে 2013 সালে এই দলটির প্রথমে নিবন্ধন বাতিল করে এবং 2024 সালের 1 আগস্ট এসে সন্ত্রাস দমন আইনের 18 ধারায় জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারই করেছিল। এবং যেই ধারায় আওয়ামী লীগ সরকার জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল, সেই ধারা ব্যবহার করে ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এখানে কিন্তু দেখেন, জামায়াত ইসলাম দল, ছাত্র শিবির সহ অঙ্গ সংগঠন সব নিষিদ্ধ করেছিল, সংগঠন নিষিদ্ধ করেছিল। এখনো কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। আচ্ছা, সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই এবং এই নিষিদ্ধের দাবি ছিল জামায়াত ইসলাম, এনসিপি সহ নানান সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি ছিল। কিন্তু দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এইভাবে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে ছিল না। তারা মনে করে নির্বাহী আদেশে এইভাবে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে রেওয়াজ, সেটা যেটা আওয়ামী লীগ করেছে জামাতের বেলায়, সেটা যদি চালু হয় তাহলে এর খারাপ নজির হিসেবে এটা থেকে যাবে এবং এটা পরবর্তীতে এটা ব্যাক প্র্যাকটিস যে কেউ ক্ষমতায় আসলে করতে পারে। সেই জন্য বিএনপির চাওয়া হচ্ছে আদালতের মাধ্যমে নাজি পার্টি যেরকম নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশে যদি আওয়ামী লীগ গণহত্যার অভিযোগে সংগঠন হিসেবে আওয়ামী লীগ অভিযুক্ত হয়, জামায়াত ইসলাম যেমন 71 সালে অভিযুক্ত ছিল, তাহলে আদালতের রায়ে নিষিদ্ধ হলে বিএনপির কিছু বলার নেই, কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ করবে না। কিন্তু এই সময় যেটা হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট যেই অধ্যাদেশগুলো জারি করেছে, এই অধ্যাদেশগুলো যদি সংসদে তোলা না হয় এবং এটা পাস না হয়, তাহলে 10 এপ্রিল মানে আর 2 দিন পরে এই আইনগুলো সব ইনভ্যালিড হয়ে যাবে, এর কোনো কার্যকারিতা থাকবে না। তার মানে সন্ত্রাস দমন আইনের ধারায় আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যদি এই সংসদে এটা পাস না করা হতো, তাহলে আওয়ামী লীগ এই বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি বা অন্য রাজনৈতিক সংগঠনের মতোই একটি বৈধ রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের কার্যক্রম শুরু করতে পারত। তাতে মামলাটাতে ক্ষতিগ্রস্ত হতো। দুইটা বিষয়, শুধু মামলা না। বিএনপি যদি সংসদে এটা না তুলে এবং এটা হতো, তাহলে এই গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি, সংসদে বিরোধী দল সহ সকল শক্তি বিএনপিকে অ্যাকিউজড করত যে একটা গণহত্যাকারী দল, সেই দলের কার্যক্রম ইন্টারিম গভর্নমেন্ট যে নিষিদ্ধ করেছিল, বিএনপি সেটা নিষিদ্ধ রাখলো না, তারা তুলে দিল। তার মানে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে এবং তাদের গণহত্যাকারীদের রক্ষার দায়িত্ব বিএনপি নিয়েছে। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে এই দায়টা কেন তারা কাঁধে নেবে? একদম। 2 হলো, যদি এই সংগঠনটি যেহেতু এই গণহত্যার পরে এখনো পর্যন্ত তাদের কোনো অংশের নেতাকর্মীর মাঝে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনো অনুশোচনা, কোনো ভুল স্বীকার, কোনো অনুতপ্ত হওয়া আপনি কিন্তু দেখবেন না। তারা মনে করে যে এইটা একটা রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, উভয় পক্ষে হতাহত হয়েছে, অন্য সময়ের রাজনৈতিক সহিংসতার মতোই। সুতরাং এটাকে তারা ওইভাবে দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি। সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে যদি এখন অসহযোগিতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তখন সরকার, তারা কি এই সংসদে বিরোধী দল যারা এনসিপি, জামায়াত, তাদের মোকাবেলা করবে রাজনৈতিকভাবে, নাকি একটা গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং তাদেরকে করবে? সে কারণে বিএনপির জন্য এই মুহূর্তে সংসদে এই আইনটা পাস করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।
খুব স্পষ্ট খুব এবং ন্যায়সঙ্গতভাবে এটা হ্যাঁ, করেছে। এবং আমার ধারণা যারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছিলেন তারা খুব চমৎকার করে ব্যাখ্যা পেয়েছেন। বলে রাখি ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানও যুক্ত হয়েছেন। মাহফুজুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং নিশ্চয়ই আপনার সঙ্গেও কথা হবে। তার আগে আমি একটু অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক আপনার কাছে আসতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মাহফুজুল হক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, একটা বিষয় একটু বলবেন, আজকে যখন এই সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিলটা উত্থাপন করা হলো, তখন আসলে জামাতের আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি একটা আপত্তি জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই সংক্রান্ত যে তুলনামূলক শীর্ষ সেটা ৩-৪ মিনিট আগে তিনি পেয়েছেন, পুরোটা পড়তে পারেননি। কিন্তু তারপরেও যেহেতু পাশ হয়ে গেছে, কোনো বিশেষ পর্যবেক্ষণ কি ছিল যে কারণে আসলে আপত্তি জায়গাটা তোলা হয়েছে, নাকি পরবর্তীতে পড়া হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। জি। আপনার মাধ্যমে ৭১ চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, দেশে বিদেশে যারা শুনছেন এবং সম্মানিত আলোচক সহ-আলোচক বৃন্দ সহ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা। জি। যে বিষয়টা বলছেন আজকে, এটা অনেক গুরুত্বপূর্ণ সংবাদ এবং বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন বলা যায়। যে বাংলাদেশে অত্যন্ত মানে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মধ্যে অন্যতম একটা দল আওয়ামী লীগ, যারা মুক্তিযুদ্ধেও তাদের অবদান, অনেক বড় অবদান ছিল এবং দীর্ঘ ১৭ বছর প্রায় একটানা ফ্যাসিবাদ কায়েম করে বিভিন্ন চলে কৌশলে শাসন করেছে। আজকে সেই দলটি বাংলাদেশে জাতীয় সংসদে আইন পেশার মাধ্যমে সিদ্ধ হয়েছে। এটা অনেকের জন্য অনেক বড় শিক্ষার বিষয় আছে এবং দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আছে। তো আমরা মনে করি আসলে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, ওনার এই বিল পাস করার আগে উনি বলেছিলেন যে এটা বিলটা একদম পাস হওয়ার আগ মুহূর্তে তাদের হাতে পেপারস এসেছে এবং ওনারা বিলটা ভালোভাবে দেখে এবং এটার পরে যে কথা বলার বা মন্তব্য করার যে বিষয়গুলো ছিল সেই সুযোগটা তারা পায় নাই। তো আমরা দেখুন সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সব বিষয়ে ব্যাখ্যা দেন, যদি আইনমন্ত্রী থাকেন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় বেশি অ্যাক্টিভ থাকেন। আর নিজের নিজের ডিপার্টমেন্টে না হয়তো অন্তত সংসদে দেখা যায় সেটা। তো সেই জায়গায় তিনি বলেছেন যে এটা যেহেতু আগের একটা আইন এবং জামাত ইসলামী, এনসিপি তারা দাবি জানিয়েছে, সেই আলোকে একটা জনমত তৈরি হয়েছে, সেজন্য তারা এই বিলটা নিয়ে এসেছেন এবং পাশ করেছেন। আসলে ওনারা তো আসলে যখন যেটা ওনাদের পক্ষে বা ইয়ের পক্ষে যায় সেটাকে ওনারা মানে সবসময় সামনে রাখেন, আর যেটা ওনাদের স্বার্থের বা হচ্ছে যে ওনাদের দলের স্বার্থের বিপক্ষে যায় সেটাকে ওনারা বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে বিভিন্ন অজুহাতে সেটাকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন, যেটা আমরা গণভোট দেখি, গণভোটের রায় না বাস্তবায়নের না, ক্ষেত্রে গণভোটের ইস্যুটা না হয় আমরা একটু পরে কথা বলবো। আজকের এই আইনটা নিয়ে আমরা পরবর্তীতে দেখেছেন কি আপনারা? আপনাদের এই বিলের পাশের পর কোনো রকমের অবজারভেশন কি আছে যে অমুকটা হলে ভালো হতো বা কোনো কিছু? আমরা বলি যে এটা তো জামাত ইসলামী না, এটা জনগণের দাবি ছিল দীর্ঘদিন পর্যন্ত এবং হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ একটা গণহত্যা চালিয়েছে এবং তারা একটা মানে দল হিসেবে তারা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে গুম খুন, আইনাগর তৈরি করা এবং হচ্ছে যে মানুষ হিসেবে যে বেঁচে থাকার যে ন্যূনতম অধিকার, সেই এক পর্যায়ে তো দেশ। জি। খুব সম্ভবত ব্যান্ডউইথের একটা সমস্যা। একটা ছোট্ট বিষয় একটু জানার চেষ্টা করতাম জনাব সাখাওয়াত হোসেন শান্ত আপনার কাছে। মানে এই যে সন্ত্রাস বিরোধী আইন, যেটাকে আসলে সংশোধিত আকারে তুলে ধরে বিলটা পাশ করা হলো, তাতে সংগঠনও নিষিদ্ধ করার বিষয়টাও যুক্ত করা হলো, পরবর্তীতে আসলে এটার কোনো মিসইউজ হবে কিনা? আবার কেউ যদি ১৯৭১ সালে জামাত ইসলামীর কর্মকাণ্ড নিয়ে নতুন করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে, তাহলে এই দলটার ক্ষেত্রেও কোনো রকমের নির্দেশনা আসতে পারে কিনা কার্যক্রম সংক্রান্ত? কোনো ক্ষতিগ্রস্ত কেউ বা দেশের কোনো নাগরিক যদি সেই অভিযোগ দায়ের করতে চান জি। এবং সেটা যদি তদন্তে প্রমাণিত হয়, তাহলে সেটা হতে তো বাধা নাই বাংলাদেশের আইনে। আচ্ছা। যেই ধারায় সন্ত্রাস দমনের যেই 18 ধারায় আওয়ামী লীগ জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল, পট পরিবর্তনের পরে জামায়াত আবার সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন
আওয়ামী লীগ নিষিদ্ধ। কোনোদিন যদি এরকম হয় যে আবার পরিস্থিতি পাল্টে যায়, তখন কিংবা এখনো যদি তদন্তে প্রমাণিত হয়, সেটা তো আসতেই পারে। সুতরাং আইন সবার বেলায় যাতে সমানভাবে প্রয়োগ হয় এবং তদন্ত সাপেক্ষে, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে যেন না হয়। তবে যেহেতু আওয়ামী লীগের এই বিষয়টা এখন অ্যাকিউট এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সমর্থনে একটি ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল, সেই সময় গুরুত্ব পেয়েছে খুব সঙ্গত কারণেই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এবং গণহত্যাকারীদের বিষয়টা। গণহত্যা তো বাংলাদেশে ৭১ সনে হয়েছে, গণহত্যা ২৪ সালে হয়েছে। বরং আপনি মাত্রাগত দিক বিবেচনা করলে ২৪ সালের যে গণহত্যা স্কেল, যদি আপনি এর বিস্তৃতি বা সংখ্যাতাত্ত্বিক দিক থেকে যান, তাহলে এইটার থেকে ৭১টা অনেক ভয়াবহ এবং ব্যাপক। ৭১-এ লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, ৭১-এ নারী ধর্ষণ হয়েছে, যেটা ২৪ সালে এসে সংখ্যার দিক থেকেও ধরেন অ্যারাউন্ড 1000 লোক গণহত্যার শিকার হয়েছে। আর পুলিশ এবং গণহত্যাকারীদের পক্ষের কিছু লোকও নিহত হয়েছেন, যেটা ১৯৭১ সনে রাজাকার, আলবদর, আল-শামস বা স্বাধীনতা বিরোধীদের কেউ কেউ তো প্রাণ হারিয়েছেন। ঠিক একইভাবে এইখানে যারা গণহত্যা চালিয়েছে, ফ্যাসিবাদ, তাদের পক্ষের কিছু লোকও প্রাণ হারিয়েছে ৭১ সালের ওই আলবদর, আল-শামস কিংবা রাজাকার কিংবা স্বাধীনতা বিরোধী পক্ষের মতো। আর ওই সময় যে এরকম মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিংবা দেশের নিরীহ জনগণকে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল, ঠিক একইভাবে এইখানে অন্তত ১০০০ লোককে, ৮০০ কতজন তালিকা হয়েছে, কিন্তু ধারণা করা এটা ১০০০-এর উপরে হবে, যেটা জাতিসংঘ আরও একটু বড় সংখ্যার কথা বলেছে। সেই ক্ষেত্রে দুইটার মাত্রাগত দিক বিবেচনা করলে ৭১ তো অনেক ঊর্ধ্বে এবং একটা দেশের অভ্যুদয়ের সঙ্গে যুক্ত। সেটার সত্যিকার অর্থে তদন্ত সাপেক্ষ বিচার হয়নি। যেটা আওয়ামী লীগ যে বিচারটা করেছে যুদ্ধ অপরাধের নামে, সেটা ছিল ফরমায়েশি বিচার। তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কিছু মানুষকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার করেছে। কিন্তু ৭১-এর যদি সত্যিকার নির্মোহ নিরপেক্ষ তদন্ত কেউ দাবি করে এবং সেখানে সত্যিকার দোষী যারা, তাদের বিচার যদি কেউ দাবি করে, এটা দোষের না এবং আমার মনে হয় এই ব্যাপারে কেউ আপত্তিও করবে না, কিন্তু তদন্তটা যেন সঠিক হয়। ঠিক এইবারের যেন তাই হয়। একদম একদম। এখানে সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান নিশ্চয়ই যুক্ত আছেন এবং মাহফুজুর রহমান, আমি আপনার কাছে একটা ছোট প্রশ্ন করে যেতে চাই। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত বিলটা উত্থাপন হলো, সেটা পাশ হলো, সেটা কার্যকরও নিশ্চিতভাবে হবে, কিন্তু আওয়ামী লীগের যিনি আসলে প্রধান শেখ হাসিনা, তিনি তো ভারতে আছেন, তাকে ফিরিয়ে আনা কতটা চ্যালেঞ্জিং হবে, কোন কূটনৈতিক পথে আমাদেরকে হাঁটতে হবে? জনাব মাহফুজুর রহমান, এ পর্যায়ে আপনার কাছ থেকে একটু ধারণা পেতে চাই, যতটুকু আসলে স্পষ্টভাবে বোঝা সম্ভব। আপনি জানেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি ভারত সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে যে বৈঠক করেছেন, সেই বৈঠকে প্রথম সুযোগেই জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আইসিটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়েছে এবং সে বিষয়ে সুনির্দিষ্টভাবে তো কোনো স্টেটমেন্ট আসেনি, তবে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজন আসামিকে ফেরত দেওয়ার একটা কমিটমেন্ট ভারতের দিক থেকে এসেছে। দুটো বিষয় নিয়ে একটু বলবেন। প্রথমত, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের দেশে ফেরত আনার ব্যাপারে কি ধরনের চ্যালেঞ্জ আসলে বাংলাদেশ সরকারকে ফেস করতে হতে পারে, আপনি সেই অভিজ্ঞতা থেকে কি দেখেন? কোন প্রক্রিয়ায়, কোন কূটনৈতিক পদক্ষেপে আসলে সেটা সম্ভব হতে পারে? আচ্ছা, আমরা এখন কম বেশি সবাই জানি যে দুটো দেশের, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি আছে, যেটা এক্সট্রাডিশন ট্রিটি। যদি বাংলায় বলি তাহলে সেটা বন্দি বিনিময় চুক্তি অথবা অপরাধী কিংবা অভিযুক্ত আসামি প্রত্যর্পণের চুক্তি। সেই চুক্তিটা 2013 সালে করা হয় এবং 2016 সালে সেটাকে আরো সহজ করা হয়। এখন যেহেতু চুক্তিটা অনেক সহজ করা হয়েছে, সুতরাং এই চুক্তির আওতায় আপনি দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে অবশ্যই বাংলাদেশ ফেরত চাইতে পারে। কিন্তু এখানে আমরা বুঝি যে কিছুটা স্পর্শকাতরতা আছে। দুটো দেশের মধ্যে যে কোনো চুক্তি করা হয়, সেই চুক্তিগুলো করা হয় দুটো দেশের সম্পর্ক সমৃদ্ধ করার জন্য, উন্নত করার জন্য। মানে একটা দেশ আরেকটা দেশকে বেকায়দায় ফেলার জন্য না, বা বিব্রত করার জন্য না। তো সেদিক থেকে বিবেচনা করলে যখন দু দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলে, তখন এই দ্বিপাক্ষিক চুক্তিগুলো মানে
কাগজে কলমে না হলেও বাস্তবে অকার্যকর হয়ে পড়ে। আমাদের এই এক্সট্রাডিশন ট্রিটিটা এখন পর্যন্ত সেরকম একটা টানাপোড়েনের শিকার হয়ে আছে। তো আমি মনে করি যে দুদেশের সম্পর্কের যদি ক্রমান্বয়ে উন্নতি হয় এবং দুটো দেশই এর মধ্যে সেইটা ডেমনস্ট্রেট করেছে যে সম্পর্কের একটা নতুন মাত্রা উন্মোচিত হতে যাচ্ছে, তো সেই রকম পর্যায়ে এই দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে হয়তোবা ফেরত নিয়ে আসা সহজ হতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করা দরকার যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি অনুমান করা যায় যে তিনি ভারতে আশ্রয়ে আছেন, সরকারি আশ্রয়ে আছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তাকে তারা আশ্রয় দিয়েছে কিনা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তো তিনি এমন হতে পারে যে তিনি পলাতক অবস্থায় আছেন অথবা বেআইনি ভাবে সেখানে অবস্থান করছেন। তো দুজনের ক্ষেত্রে হয়তো জিনিসটা দুরকম হবে, কিন্তু আমাদের যেহেতু চুক্তি আছে এবং বলবৎ আছে, সেই চুক্তির আওতায় আমাদের বাংলাদেশের পক্ষে সম্ভব তাদেরকে ভারতকে আহ্বান জানানো, যেন কোনো এক সময় সুবিধাজনক সময়ে সেই আপনার প্রত্যর্পণটা অনুষ্ঠিত হতে পারে। একটা জিনিস একটু বলে রাখতে চাই, সেটা হলো যদি ধরেন এটা নিয়ে জটিলতা তৈরি হয় এবং ভারত কালক্ষেপণ করে অথবা বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ আমরা যদি ভারতের দিক থেকে প্রতিকূলতা দেখি, সেই রকম ক্ষেত্রে ভবিষ্যতে যদি জটিলতা আরো বাড়ে এই পার্টিকুলার এই বিষয়টা নিয়ে, তখন কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে যেন এই সুবিচার করা হয়েছে এই বিষয়টা যাতে আমরা প্রমাণ করতে পারি। এটা কখন কোথায় কিভাবে প্রয়োজন পড়বে আমরা জানি না, কিন্তু ভবিষ্যতে জটিলতা বাড়লে এটার হয়তো প্রয়োজন হতে পারে। খুব স্পষ্ট বক্তব্য। ডাক্তার স্বাগত জানাতো, আপনি এই পুরো আলাপের মধ্যে আছেন, যে কোনো পর্যায়ে যে কোনো প্রশ্ন আপনি অতিথিদেরকে করতেও পারেন। আমি একটু কামরুজ্জামান রতন, মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে কয়েকটা বিষয়টি স্পষ্ট হতে চাই। প্রথমত, আমরা দেখতে পেলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে ভারত সফর, সেখানে শেখ হাসিনা এবং কামালকে দেশে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হোক বা যে কোনো প্রক্রিয়া হোক, বাংলাদেশ এটা চেয়েছে। হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল ছিল, সেখানে হাদি হত্যার বিচারের জন্য অগ্রগতি হয়েছে, আসামি ধরা পড়েছে, দেশে ফিরিয়ে আনার দিক থেকে একটা আশাবাদও তৈরি হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি ছিল, সেটিও বিল পাশ হয়ে গেল, আওয়ামী লীগের কার্যক্রম আপাতত নিষিদ্ধ। মানে এত কিছুর পরও কিন্তু আজকে মানে যেই দিনটা আমরা ফেলে এলাম, সেই দিন প্রেস কনফারেন্স হলো প্রেস ক্লাবে, এবং সেখানে বলা হলো বর্তমান সরকার আওয়ামী লীগের পথে হাঁটছে এবং সেটা খুব দ্রুত গতিতে। এই ভাবমূর্তিটা আসলে কেন তৈরি হচ্ছে বা কারা তৈরি করছে, যৌক্তিকতাটা আসলে কি দেখেন আপনি, আপনার দিক থেকে যদি কোনো পর্যবেক্ষণ থাকে? একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখনই একটা দল পাওয়ারে থাকে তার বিরুদ্ধে সত্য মিথ্যা মিশ্রিত এবং যৌক্তিক অনুজ্ঞতা বলবো না, এমন কিছু ন্যারেটিভ তৈরি করা হয় যে শাসক তাদেরকে যদি গঠনমূলক সমালোচনা করা হয় মোস্ট ওয়েলকাম। কিন্তু ডে ওয়ান থেকেই যেটা শুরু হয়েছে, সেটা জুলাই সনদ বলেন যে কোনো ইস্যুতে একেবারে গভর্নমেন্টকে এমন এক জায়গায় দাঁড় করানো এবং গভর্নমেন্টের বিরুদ্ধে জনগণকে পক্ষে নিয়ে এখন থেকে যে একটা আন্দোলন বা ফেলে দেওয়ার যে একটা হুঙ্কার, এটাকে আমরা দেখতে পাচ্ছি। আমার কথা হলো, সরকার সেটা যে দলেরই হোক, যে আদর্শের ভিত্তিতে হোক, সরকারকে সমালোচনা করতে হবে গঠনমূলক, বাস্তব ভিত্তিক। এবং এতদিন পরে একটা সরকার গঠিত হলো, আজকে 40 দিন 45 দিন পার হওয়ার পরই যেসব ইস্যুতে রাজপথের হুঙ্কার, সেটা প্রেস ক্লাবে হতে পারে, কোনো অসুবিধা, জনগণের দাবি কিন্তু আছে গণতান্ত্রিক সংগ্রাম করার, যেটা এবং গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে দিয়ে, গণতন্ত্রের ভোটের মধ্যে দিয়ে যদি কেউ যদি নির্বাচিত হয়, তারপরে যে তার বিরুদ্ধে সংগ্রাম করা যাবে না, জিনিসটা কিন্তু এরকম নয়। কিন্তু আপনি দেখেন যারাই আমরা বিরোধিতা করছি তারা কারা, এবং যেসব ইস্যুগুলোতে আমরা জনগণকে আমরা সম্পৃক্ত করে আমরা আন্দোলনের হুঙ্কার দিচ্ছি, সেই হুঙ্কারটা যদি গণতন্ত্রের পথে হয়, আমি বলবো না যে তাদের কোনো ন্যায্যতা নেই, অধিকার নেই। কিন্তু যেসব ইস্যুতেই মাত্র একটা সরকার প্রতিষ্ঠিত হলো জনগণের ভোটে, এবং কখন এই সরকারটা দায়িত্ব নিল, আপনি দেখেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এবং এই যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধটার পরে পৃথিবীর টালমাটাল, এবং বাংলাদেশকে যদি রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার জন্য আপনি যে এতগুলো ইস্যুকে যদি এখন অর্থনৈতিক ভিত নেই, আপনি বাংলাদেশের কোন মন্ত্রণালয় আছে আপনার খোঁজ নেন, যে 1 মাস
এই দেশ চালাবার মতো অর্থনৈতিক ভিত নেই। তো এখন আমাদের যদি রাজনীতি করে কাজই হয় যেই সরকারে হবে এই সরকারের মানে অনৈতিকভাবে এবং অন্যায়ভাবে সরকারকে ফেলে দেওয়া যদি রাজনীতি হয়, এটা আপনারা শুরু করতে পারবেন। মোট কথা মনে রাখবেন, দেশটা কিন্তু সবার, দেশের উন্নয়নের জন্য সবাই যেরকম আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাই যেরকম আমরা এক পাটাতনে আমরা সংগ্রামটা করেছিলাম, আমার মনে ওর থেকে আমরা অনেক দূরে চলে আসছি। এখন এক ব্যক্তিকে এমনভাবে টার্গেট মানে ট্রিগার পয়েন্ট করে রেখেছে যেমন তাকে ফেলে দেওয়া হবে আমার কাজ।